কোনো সন্দেহ নেই যে লেডি আসলেই আলাদা। আসলেই জুলুদের আত্মার ধারক সে। অর্থাৎ বিপজ্জনক ব্যাপারটা র্যাসেলের জন্য সাপে বর হয়ে উঠল। ঘোড়াটাকে শান্ত করে জুলুদের অবাক দৃষ্টির সামনে দিয়ে এগিয়ে চলল র্যাসেল। স্বাগত জানানো শেষে ঠিক ব্রোঞ্জের মূর্তির মতো নির্বিকার নিশ্চুপ দাঁড়িয়ে রইল ওরা। রেজিমেন্ট দুটোকে র্যাসেল পার হয়ে যেতেই 50 জন গার্ড নিয়ে ওর সামনে চলে গেল সৈন্যদের দলনেতা। আর সাদা ষাঁড়ের লাগাম হাতে একজন গার্ডের সাথে ওর পেছনে এসে দাঁড়ালো টাম্বুসা। বাকি সমস্ত সেনাদল রইল ওদের পেছনে। এভাবেই জুলুল্যান্ডে পা দিল র্যাসেল। মনে মনে ও ভাবল, না জানি কিভাবে শেষ হয় এই অদ্ভুত যাত্রা। আরও ভাবল, ও ফিরে না আসা পর্যন্ত ওর বাবা মায়ের কপালে কি আছে কে জানে। 2 ঘন্টা এক নাগাড়ে চলল ওরা। এরপর ওদের গতি রুদ্ধ করল একটা দুর্ঘটনা। জুলুদের কাছে প্রকৃত অর্থে ওর অবস্থান ও মর্যাদা কি সেটা তখনই অনুধাবন করল র্যাসেল। ঘটনাটা এমন। র্যাসেল বসা ঘোড়ার পিঠে। এক ঝোপের পেছন থেকে হঠাৎ উদয় হলো ছোট এক পাল গরু। পাল ছোট হলেও গরুগুলো আকারে বেশ বড়সড়। ওদিকে এতগুলো সৈন্য একসাথে দেখে ঘাবড়ে গেছে গরুগুলো। তার উপর একটা আজব চার পেয়ে জানোয়ারের পিঠে আজব গাত্রবর্ণের একটা মানুষ দেখে ওগুলো আরও ইতস্তত করা শুরু করেছে। এবং গরুর যা স্বভাব। পালের নেতা বিরাটাকার মর্দা ষাঁড়টা মাথা নিচু করে তেড়ে এলো র্যাসেলের ঘোড়ার দিকে। শিং দাবিয়ে আপদটাকে একেবারে শেষ করে দিতে চায় ষাঁড়টা। কিন্তু মুহূর্তখানেক আগেই ব্যাপারটা আঁচ করে ফেলেছে র্যাসেল। রাশ টেনে ঘোড়ার মুখ ঘুরিয়ে ওটাকে বাঁচিয়ে দিল ও। ওদিকে ওরা যেখান দিয়ে হাঁটছিল তার পাশেই ছিল অগভীর কিন্তু একদম খাড়া একটা নালা। আগেই বলেছি, এ ধরনের জায়গাকে নেটিভদের ভাষায় বলে ডোঙ্গা। তো স্বভাব অনুযায়ী চোখ বন্ধ করে ছুটে আসা ষাঁড়টা পড়ে গেল ওই ডোঙ্গায়। মাথা নিচে দিয়ে পড়ার ফলে শিং গেঁথে গেছে পাথুরে মাটিতে। একই সাথে বিশাল শরীরটার ভার সইতে না পেরে ঘাড় মটকে গেছে ওটার। ফল তাৎক্ষণিক মৃত্যু। জুলুদের ভেতর থেকে আশ্চর্য হয়ে যাওয়া একটা রব উঠল। ও ও অবশ্য ওদের আশ্চর্য হওয়াই স্বাভাবিক, কারণ জুলুদের দৃষ্টিতে বেয়াদব গরুটা নিজে থেকে তেড়ে এসেছে স্বয়ং দেবীর আত্মার দিকে। ফলে ওটাকে বেয়াদবির শাস্তি তো পেতেই হতো। শাস্তি হিসেবে বোকা ষাঁড়টাকে মৃত্যু উপহার দিয়েছে ইনকো সাজানা। এক ক্যাপ্টেন তখন হাত নেড়ে সৈন্যদের কিছু একটা ইশারা করল। সাথে সাথে ছড়িয়ে পড়ল সৈন্যরা। কয়েক মুহূর্তের মধ্যেই গায়ে শতাধিক বর্ষার আঘাত নিয়ে লুটিয়ে পড়ল প্রতিটা গরু। র্যাসেল ওদের থামতে বলার আগেই ঘটে গেল এত কিছু। গরুগুলোকে টেনে পথ থেকে সরিয়ে ফেলা হলো। পথের উপর মাটি ফেলে মুছে ফেলা হলো রক্তের দাগ। এই কাজ শেষ হতে হতেই কয়েকজন জুলু ধরে নিয়ে এলো একজন পেটমোটা পুরুষ আর কুৎসিত দর্শন এক বুড়ি মহিলাকে। মহিলাটির চুলের সাথে ঝুলছে মাছের ব্লাডার আর গায়ে জড়ানো সাপের চামড়া। ভুল দেখেই র্যাসেল বুঝল মহিলাটি কোনো ওঝা বা জাদুকর। রাগে কাঁপছে মহিলা। রীতিমতো হুঙ্কার ছেড়ে বলল, আমার গরু মারার সাহস করেছে কে? তুমি মেরেছ মেয়ে? লোকে যাকে বলে নোম কুবুল ওয়ানা। শান্ত স্বরে রাসেল বলল, স্বর্গের হুকুমে বড় ষাঁড়টার মৃত্যু হয়েছে। বাকিগুলোর ব্যাপারে
রাজার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে পারো। ডোঙার দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখল ষাঁড়টাকে। মুহূর্তের জন্য ভয়ের ছাপ ফুটল ওর চেহারায়, কিন্তু পর মুহূর্তে রাগে ফেটে পড়ল সে। কারণ জাদু চর্চার কারণে লোকে তাকেই ভয় করে। লোকের ভয় ভেঙে গেলে বিপদ। তাই ঝাঁঝালো কণ্ঠেই সে বলল, জুলুল্যান্ডে পা দিয়েই মৃত্যুদূত ডেকে নিয়ে এসেছ ইনকো ছাজানা? ওটাই তার প্রমাণ, ষাঁড়টাকে দেখিয়ে বলল সে। অবশ্য এমনটাই চিরকাল হয়ে এসেছে, এবারও তাই হবে। আজীবন জেনে এসেছি জুলু জোলা রক্তে রঞ্জিত তোমার পথ। আজ নিজ চোখে দেখলাম। যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। গিয়ে দেখো আমি ভুল বলেছি না ঠিক বলেছি। বলে র্যাসেলের ঘোড়াটার লাগাম ধরল সে, উদ্দেশ্য ওটার মুখ ঘুরিয়ে দেবে। কিন্তু ঘোড়াটাকে সামলাতে গিয়ে র্যাসেলকে ওর হাতের গন্ডারের শিংয়ের দ্বন্দ্বটা তুলতে হলো ওই মহিলার দিকে। জুলল্যান্ডে এই ইশারার একটাই অর্থ, তাৎক্ষণিক বিনা বিচারে করুণাহীন মৃত্যু। এই ইশারা করার অধিকার রাজা ছাড়া আর কারো নেই, এবং খোদ রাজাই এই অধিকার অর্পণ করেছে ইনকো সাজানার উপর। সুতরাং হুকুম পাওয়ার পর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না সৈন্যরা। বর্ষা গেঁথে দিল বুড়ির বুকে। মাটিতে লুটিয়ে পড়ল জাদুকরীর প্রাণহীন দেহ। এবারও র্যাসেল বাধা দেয়ার বা কিছু বলার আগেই যা ঘটার ঘটে গেল। সৈনিকরা জিজ্ঞেস করল, বাকিদের কি করব? জাদুকরীর কাছে পাঠিয়ে দেব? ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে র্যাসেল। সামলে নিয়ে কোনো রকমে বলল, ওদের জীবন দিলাম। ঘোষণাকারীরা ঘোষণা করল, জীবন শয়তানি কাজ করা জাদুকরীর শিশুদের জন্য জীবন বাঁচবে ওরা। এরপর রওনা হয়ে গেল ওরা। স্তুতিকারীরা র্যাসেলের গুণগান করে গান ধরল। গান গাইতে গাইতেই চলতে থাকলো ওরা। 10 ইনকো ছাদানা হিসেবে এর চেয়ে ভালোভাবে জুলুল্যান্ডে প্রবেশ করা র্যাসেলের দ্বারা সম্ভব ছিল না। বন্য ও বিপজ্জনক। ঘোড়াটা ওকে পিঠ থেকে ফেলে দিতে চাইল, কিন্তু ওটার পিঠে সফলভাবে টিকে রইল র্যাসেল। অথচ ওখানে উপস্থিত সব যোদ্ধাই জানে ওই অশান্ত ঘোড়ার পিঠে বসে থাকার সামর্থ্য ওদের কারোরই হতো না। এরপর ক্রুদ্ধ ষাঁড় আক্রমণ করল র্যাসেলকে। ও তো কিছু হলোই না, উল্টো ষাঁড়টার মৃত্যু এলো স্বর্গ থেকে। র্যাসেলের পথের উপর দাঁড়ালো জাদুকরী, কটু কথা বলল, ফলে মারা পড়ল সেও। অবশ্য ওই বুড়ি ওঝা এমনিতেও মারা পড়ত, কারণ রাজা আগেই তার সৈন্যদের হুকুম দিয়ে রেখেছিল যে ইনকো ছাদানার রাস্তায় কেউ এলে তাকে মরতেই হবে। সৈন্যরা কেবল দেখছিল যে র্যাসেল কি করে। ওঝার বাজে কথার প্রতিশোধ না নিলে ওরা ভাবত র্যাসেল সে 8-10টা সাধারণ মেয়ের মতোই, সুন্দরী, এবং ওর মধ্যে সাদাদের জ্ঞান একটু বেশি আছে, এই যা। কিন্তু জুলুদের দৃষ্টিতে এখন প্রমাণ হয়ে গেছে র্যাসেল সাধারণ কেউ নয়, ও আসলেই ইনকো ছাদানা ই জুলা। যেহেতু প্রমাণ হয়েই গেছে, তাই বিদ্যুৎ গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ল ওর নাম। ফলে এই ভয়ানক চরিত্রের ছায়া থেকে বের হবার সুযোগ র্যাসেলের আর রইল না। সূর্য অস্তের সময় ওরা পৌঁছল একটা পাহাড়ের পাদদেশে। ওটার মাথায় দাঁড়িয়ে আছে একটা একাকী ক্রাল। জুলু ভাষায় ক্রাল মানে ঘর। প্রস্তাব করা হলো ইচ্ছা হলে ওখানে রাত কাটাতে পারে ইনকো সাজানা। সম্মত হলো র্যাসেল। ঘরে ঢুকে দেখলো ওখানে কয়েকটা নেটিভ মেয়ে ছাড়া আর কেউ নেই।
ওরাও আছে কেবল ইনকো সাজানার সেবা করার জন্য। ঘরটা বেশ বড় এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সেটা সুন্দরভাবে পরিচ্ছন্ন করা হয়েছে। যা হোক, রাতের খাবার হিসেবে ভুট্টা, টক দই আর মুরগির মাংস পরিবেশন করা হলো। দই আর ভুট্টা দিয়ে সাফার করলো র্যাসেল। মাংসটা পাঠিয়ে দিল ক্যাপ্টেনদের জন্য। তারপর দেখা গেল মেয়েগুলো ওর পাশে থাকতে ভয় পাচ্ছে। অবশ্য স্বয়ং দেবীকে কে না ভয় পায়। ওরা চলে গেলে যতটা সম্ভব আরাম করে ঘুমানোর চেষ্টা করলো র্যাসেল। একাকী এই পরিবেশে 2000 অসভ্য শূন্য পরিবেশ বেষ্টিত অবস্থায় যতটা ভালো পারা যায় আর কি। র্যাসেলের মোটেও ভালো ঘুম হলো না। বারবার দুঃস্বপ্ন দেখল। প্রথম কয়েকটা স্বপ্নে সেই জাদুকরই ফিরে এলো বারংবার। প্রতিবার একই কথা বলল সে। বলল, র্যাসেলের পথ রক্তে রঞ্জিত। যেন নিজের বাড়ি ফিরে যায় ও। গিয়ে যেন দেখে সে ঠিক বলেছে নাকি ভুল বলেছে। এই ধাঁধা ও সমাধান করতে পারল না। বাবা মাকে নিয়ে আরেকটা স্বপ্ন দেখল ও। দেখল পাশাপাশি শুয়ে আছে তারা। তাদের চোখ খোলা, কিন্তু ওর ডাকে সাড়া দিচ্ছে নর নয়, সাড়া দিচ্ছে না তাদের কেউ। ঘুমের ভেতর র্যাসেলের মনে হলো কেউ ওর মুখের উপর হাত বুলাচ্ছে। ঝট করে উঠে বসলো ও এবং আবিষ্কার করলো হাতটা হচ্ছে একটা ইঁদুর। পরম আনন্দে ওটা ওর গায়ের উপর ঘুরে বেড়াচ্ছে। ওগুলোকে ঘর থেকে ভাগালো ও। আর ঘুম আসবে না, ভোরও হয়ে গেছে। তাই হাত মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরল র্যাসেল। ঠিক তখনই শুনতে পেল অপরিচিত অপরিচিত ভাষায় মিষ্টি সুরে গান গাইছে বা ছড়া কাটছে একটা মেয়ে। তবে কথাগুলোর কিছুইও বুঝতে পারল না। ও তৈরি হতে না হতেই ঘরে ঢুকলো মেয়েগুলো। সকালের নাস্তা নিয়ে এসেছে ওরা। খাওয়া শেষ করে সৈন্যদের খবর পাঠালো যে রওনা হতে প্রস্তুত ও। গ্রাল থেকে বের হয়ে দেখলো স্যাডল বিডল পরিয়ে ঘোড়াটাকে প্রস্তুত করে ওটার লাগাম ধরে দাঁড়িয়ে আছে টাম্বুসা। আগেও দু একবার নাটাল গেছে টাম্বুসা, জানে কিভাবে ঘোড়ার যত্ন করতে হয়, স্যাডল পরাতে হয়। সৈন্যরাও আগের দিনের মতো করে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। দুপুরে 2 ঘন্টার বিরতি ছাড়া সারাদিনই চলার উপরই রইল। একের পর এক জনপদ ওদের চোখে পড়ল। গ্রামগুলোর ঘরবাড়ি সব মৌচাকের আকৃতিতে বানানো, কিন্তু দূর থেকে ওদের বিশাল দলের দেখা পাওয়া মাত্রই নোম কুবুল ওয়ানা, নোম কুবুল ওয়ানা চিৎকার করতে করতে পালিয়ে গেল গ্রামের সবাই। স্পষ্টই জাদুকরী ওঝার মৃত্যুর ঘটনা ওদের কানেও এসেছে। সবাই বুঝে নিয়েছে নোম কুবুলওয়ানার পথে পড়া যাবে না। অতি পবিত্র আত্মা সে। বিনা ডাকে তার সামনে যাওয়া মানে স্বয়ং মৃত্যুর মুখে হাত ঢুকিয়ে বসে থাকা। কাজেই কেবলমাত্র হুকুমপ্রাপ্তরা ছাড়া আর কেউ ওর ধারে কাছেও ঘেঁষছে না। সুতরাং এত লম্বা একটা সফর চরম একাকিত্বের মধ্য দিয়ে পার করতে বাধ্য হচ্ছে রাসেল। রাত হয়ে এলো। আগের রাতের মতোই একটা একাকী ক্রালে রাত কাটালো রাসেল। পরদিন সকালে টাম্বুসাকে রাসেল জিজ্ঞেস করলো, উমগুন গুন্ধ লভু আর কত দূর? কখন ওরা ওখানে পৌঁছাবে? উমগুন গুন্ধ লভু এর মানে দাপিয়ে কাঁপিয়ে বেড়ানো হাতির বাসস্থান। জুলু রাজা দিনগানের উপাধি দাফানো হাতি, তাই তার প্রাসাদের এই নাম। টাম্বুসা জানালো সন্ধ্যা নাগাদ ওখানে পৌঁছবে ওরা। সন্ধ্যায় সূর্য যখন পাটে নামতে বসেছে, ইউফোরিয়া গাছের বনে পৌঁছল ওরা। ওখান থেকেই রাসেলের চোখে পড়ল পাহাড়ের পটভূমিতে হাজারখানেক ক্রাল নিয়ে দাঁড়িয়ে আছে বেশ বড়সড় এক জনবসতি। আদপে জুলুদের শহর ওটা। পুরো বসতি
দাঁড়িয়ে আছে বেড়ার ঘেরের ভেতর। বসতির ঠিক কেন্দ্রে আছে বিশাল এক খোলা ময়দান। ওদের চলার গতি বেড়ে গেল। অন্ধকার জাঁকিয়ে বসার আগেই টাউনের মূল ফটকে পৌঁছে গেল ওরা। তবে ওদের স্বাগত জানানোর জন্য ওখানে কেউ দাঁড়িয়ে নেই। এখানে এখানে কেউ দাঁড়িয়ে নেই। এখানে ওরা থামলও না। এগিয়ে যেতে যেতে পৌঁছলো দ্বিতীয় আর একটা ফটকের সামনে। এটার নাম ইনটুন কুলু। এখানেই রাজার বাসস্থান। ওরা এ পর্যন্ত আসার পরপরই সৈন্যরা সব চলে গেল। র্যাসেলের সাথে এখানে আছে কেবল টাম্বুসা। আরও এগিয়ে গেল ওরা। পার হলো আরেকটা বড় ফটক। এই ফটকের নাম এম্পোসেনি। এটা হচ্ছে রানীদের বাসস্থান। ঘোড়ার পিঠে থাকতেই র্যাসেল দেখল ঘাসের মশাল হাতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো কজন মহিলা। র্যাসেলকে দেখে রীতিমতো কাঁপছে তারা। কথা বলবে আর কি। ওদিকে সাদা ষাঁড়ের পিঠ থেকে র্যাসেলের ব্যাগেজ নামিয়ে রেখে গরু ঘোড়া দুটোই নিল টাম্বুসা। সেলুট করে চলে গেল সে। ব্যাগগুলো নিয়ে চলে গেল মহিলাগুলো। এবার অবশ্য মহিলাগুলোর পেছন পেছন রওনা হয়ে গেল র্যাসেল। গিয়ে দেখলো বিরাট এক ক্রালের সামনে এনে রাখা হয়েছে ওর ব্যাগগুলো। তবে মহিলারা নেই। ক্রালের প্রায় সর্বত্রই জ্বলছে কুপি বাতি। কুপিগুলোর জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে জলহস্তির চর্বি। কিছুক্ষণের মধ্যেই মহিলাগুলো ফিরে এলো। সাথে করে খাবার আর পানি নিয়ে এসেছে তারা। হাত পা ভালো করে ধুয়ে দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করলো র্যাসেল। তারপর আশ্রে পরিপাটি করে নিল চুলগুলো। বেশ ক্ষুধা থাকায় খেয়ে নিল যতটুকু সম্ভব। অনুমান করলো অনেক ধকল যাবে আজ রাতে। তাই বিছিয়ে রাখা কয়েক প্রস্থ ক্যারসের উপর নিজেকে গড়িয়ে দিল ও। আনুমানিক 2 ঘন্টা বিশ্রাম নিয়েছে র্যাসেল। তন্দা মতো এসে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দে তন্দা টুটে গেল ওর। ওর পাশে এসে হাঁটু গেড়ে বসল লম্বা এক নারী। সে বলল, ইনকো সাজানার জয়। রাজা জিজ্ঞেস করেছেন আজ রাতে তার সামনে হাজির হতে ইনকো সাজানা নাখোশ হবেন কি না? নাখোশ হবেন না তো? র্যাসেল জবাব দিল, না, খুশি মনেই রাজার সাথে দেখা করব আমি। সুতরাং মহিলাটির পিছু নিয়ে রাজার সাথে দেখা করার জন্য রওনা হলো র্যাসেল। গোলক ধাঁধার মতো নলখাগড়ার বেড়ার দেয়াল পার হয়ে বড়সড় একটা খোলা ময়দানের সামনে হাজির হলো ওরা। মাঝের চন্দালোকিত জায়গার পর রয়েছে অপেক্ষাকৃত ছায়াছন্ন একটা জায়গা। ওখানে পশমে ক্যারস গায়ে মাটিতে বসে আছে বেশ কিছু লোক। র্যাসেল বুঝল ওখানেই কোথাও আছে জিনগান। কয়েক কদম হেঁটে পৌঁছে গেল আলোকিত জায়গাটির কেন্দ্রে। চাঁদের আলোয় সত্যিই রহস্যময়ী বলে মনে হচ্ছে ওকে। চারদিকে পিনপতন, নিস্তব্ধতা। ডানের আর বামের সবগুলো লোক একসাথে উঠে দাঁড়ালো। সবাই ডান হাত তুলে সালাম জানালো র্যাসেলকে। তবে মাঝখানে বসা লোকটি উঠলও না, কোনো কথাও বলল না। এভাবেই কেটে গেল চাউখই লম্বা 6-7টা মিনিট। র্যাসেলও মুখ বন্ধ রাখল। ও জানে জুলুদের চোখে নিচু চেয়ে নিল লোকই প্রথমে কথা বলবে। তবে সেলুটের জবাব দিতে গন্ডারের শিং দিয়ে বানানো লাঠিটা তুলল ও।
তারপর ধীরে ধীরে ঘুরল চলে যাওয়ার উদ্দেশ্যে। ওর চুলের উপর পড়ল চাঁদের আলো, রীতিমতো চমকাতে থাকলো চুলগুলো। এবার রাজা ভয় পেয়ে গেল যে ইনকো সাজানা গায়েব হয়ে যেতে পারে বা চলে যেতে পারে চিরতরে। কাজেই মুখ খুলল সে, একটু বিরক্তি, একটু সম্ভ্রম মাখা স্বরে গম্ভীরভাবে বলল, আমি ডিনগান, আমাজুলুদের রাজা। বলুন শ্বেতাঙ্গিনী, আপনি কে? পাল্টা প্রশ্ন করল র্যাসেল। আমাকে এখানে কি নামে ডাকা হয় রাজা ডিনগান? অনেক উঁচু একটা নামে ডাকা হয় আপনাকে, শ্বেতাঙ্গিনী। যে নাম খুব কম লোকই মুখে নিতে পারে। নামটা হচ্ছে ইনকো সাজানা ই জুলা। জুলু জাতির আত্মা নোম কুবুল ওয়ানার আরেক নাম এটা। বলুন কি করে এই নামটা আপনি পেয়েছেন? তাহলে তো আমার নাম আপনারা জানেন রাজা। আমরা জানি। বাতাসের কাঁধে করে এক গল্প ছড়িয়েছে। বনের পাতার কানে কানে গল্পটা বলে গেছে মৃদু বাতাস। পানিতে জন্মানো নলখাগড়াও তা শুনেছে। আর শুনেছে জমির ঘাস। আমরাও শুনেছি, জেনেছি, খোদ স্বর্গ থেকে এসেছে আপনার এই নাম। ও নমকুবুল ওয়ানার, আত্মার ধারক, স্বর্গের সন্তান, বলল রাজা। তা তো আপনি বলছেন রাজা। আমি কখনোই বলিনি, বলল র্যাসেল। হ্যাঁ, আমিই বলেছি। কারণ চোখের সামনে আপনাকে দেখেই বুঝেছি এই গল্প সেফ গল্প নয়, সত্য। কারণ আপনার ভেতরের সৌন্দর্য কেবলই নারী সুলভ সৌন্দর্য নয়। সুন্দরী নারী আমাদেরও আছে, কিন্তু তারা শুধুই নারী। তাই ঘোষণা করছি, আমার দূতেরা অতীতে যে খবর নিয়ে এসেছে তা ভুল নয়, সত্য, খুবই সত্য। তাই আজ থেকে আমার পাশে বসে এই দেশ শাসন করবেন আপনি। এই দেশ আপনার, আমার সৈন্যরা আপনার সৈন্য। আপনার হুকুমের অপেক্ষায় সদা প্রস্তুত রইবে তারা। জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত নেয়ার অধিকার স্থায়ীভাবে অর্পিত হলো আপনার হাতে। হুকুম করুন। বিনা দ্বিধায় যে কারো প্রাণ নিতে ছুটবে সৈন্যরা। আবার আপনার হুকুমে বিনা দ্বিধায় ফিরে আসবে যে কোনো জল্লাদ। এই রাজ্যের সমস্ত কালো মানুষ আপনার দাসানুদাস হয়ে থাকবে চিরকাল। তবে এই শাসন কেবল কালোদের উপর খাটবে, সাদাদের উপর নয়। শুনেছি রাজা। এবার আপনার কথা রক্ষা করুন। আপনার কথা মতো এসেছি আমি। এবার আমার হাতে তুলে দিন মৃত সেয়াপের কন্যা, আমার দাসী নইকে। আমার বাড়ি রামাহ থেকে সৈন্যরা ওকে তুলে নিয়ে এসেছে। আপনার শর্ত মেনেছি আমি রাজা। এখন আপনার কথা রাখার পালা। ওকে আমার হাতে তুলে দিন। রাজা বলল, নই মারা গেছে। কৃতকর্মের শাস্তি হিসেবে মৃত্যু ঘটেছে ওর। ধরাস করে উঠল র্যাসেলের বুক। কথাটা কি সত্যি? হয়তো ওকে ফাঁদে ফেলে এ পর্যন্ত আনার জন্যই এই রঙ্গমঞ্চ সাজানো হয়েছে। অথবা হয়তো ও আসলেই ইনকো সাজানা কিনা তা জানার জন্য ওর ক্ষমতার পরীক্ষা নিচ্ছে ওরা। তবে রাজা ও অন্যরা যাকে আত্মা বলে বিশ্বাস করে, অন্তত বিশ্বাস করতে চায়, তার সাথে মিথ্যা ওয়াদা করবে না বলেই মনে হচ্ছে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে এসব ভাবল ও। সিদ্ধান্ত নিল তর্কে যাবে না, যা বলার সরাসরি বলবে। তাই বলল, নই জীবিত। জুলুল্যান্ডের সমস্ত বর্ষাকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনোটাই বলেনি ওর রক্ত লেগেছে সেটার গায়ে। রাজা বলল, ঠিকই বলেছেন, কোনো বর্ষা ওকে বিদ্ধ করেনি।
নদীতে ডুবে মরেছে ও। নইর বেঁচে থাকা নিয়ে র্যাসেল এবার নিঃসন্দেহ, তাই দীর্ঘ কণ্ঠে বলল, আমি পানিকে জিজ্ঞেস করেছি, কুমিরকে প্রশ্ন করেছি, তারা সবাই বলেছে নিরাপদে চলে গেছে নই। এবারও ঠিক বলেছেন শ্বেতাঙ্গিনী, নই মরেছে পাশের ঘরে রশিতে ঝুলে। নই, তোমার শব্দ শুনছি, গন্ধ পাচ্ছি, দেখতে পাচ্ছি তোমাকে, এসো, বের হয়ে এসো, হুকুম দিল র্যাসেল। সত্যি সত্যি বের হয়ে এলো নই, মাটিতে বুক ঘষতে এগিয়ে এলো। রাজাবা আর কারো দিকে ফিরেও তাকালো না, সোজা চলে এলো র্যাসেলের সামনে, এসে র্যাসেলের হাঁটু জড়িয়ে ধরল। খুশিতে নেচে উঠল র্যাসেলের বুক। ওর মন চাইল মেয়েটার কপালে চুমো খায়, কিন্তু নিজেকে সামলালো, কারণ এমনটা করলে জুলুদের চোখে ওর অবস্থান নিচে নেমে যেতে পারে। তাই গম্ভীর স্বরে ও বলল, স্বাগতম নই, আমার ছায়ায় বসো, এখানে তুমি নিরাপদ। বলো, এই লোকগুলো তোমার সাথে ভালো ব্যবহার করেছে তো? রাজার ক্রালে পৌঁছার পর কেউ খারাপ আচরণ করেনি, তবে পথে ওই ইন্দুনা আমাকে আঘাত করেছে, কেড়ে নিয়েছে আমার খাবার। বলে বলে ছায়ায় বসে থাকা একজনের দিকে আঙুল তুলল নই। রেগে গেছে র্যাসেল, হাতের ভেতর মোচড় খাচ্ছে ওর গন্ডারের শিঙের দণ্ডটা। ওদিকে ভয়ে লোকটার কাঁপুনি ছুটে গেছে, কারণ সে খুব ভালো করেই জানে ওই দণ্ড তার দিকে তোলার অর্থ মুহূর্তের ভেতর মৃত্যু। উঠে দাঁড়ালো লোকটি, কাঁপতে কাঁপতে এগিয়ে এসে ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। ইন্দুনাটি, আমার ভৃতের গায়ে হাত তোলার সাহস তোমার হলো কি করে? বলো, কি বলার আছে তোমার? রাগত্ব স্বরে বলল র্যাসেল। কম্পিত কণ্ঠে লোকটি বলল, রাজার আদেশ ছিল মেয়েটিকে তার সামনে হাজির করতে হবে। ও ইনকো ছাজানা, কিন্তু মেয়েটি পালিয়ে যেতে চেষ্টা করছিল, আমার দোষ কি? দয়া করুন, প্রাণদণ্ড দেবেন না, আপনার কাছে প্রার্থনা করছি আমি। রাজা, এই লোকটির উপর আমার জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ, আছে। আপনার ইচ্ছা হলে ওকে মেরে ফেলুন, বলল রাজা। র্যাসেল বলল, নই, ও তোমাকে মেরেছে, আমাকে নয়, কাজেই সিদ্ধান্ত তুমিই নাও। আর জীবিতদের মধ্যে ও রাত কাটাবে না মৃতদের সাথে চলে যাবে সূর্যের ওপারে। হাতের একটা কাটা দাগের দিকে চাইল নই, তারপর চাইল লোকটার দিকে। সাথে সাথেই লোকটা র্যাসেলকে ছেড়ে দিয়ে আঁকড়ে ধরল নইর পা, দয়া ভিক্ষা চাইতে থাকলো। বলল, তুমি তো জীবন পেয়েছ, এবার আমাকে ও জীবন দাও, নয়তো দুর্ভাগ্য নেমে আসবে তোমার উপর। নই তখন বলল, টেগুলা পার হবার সময় আমাকে কি বলেছিলে, মনে আছে? বলেছিলে আমার বুকে বর্ষার ফলা বসাতে পারাটা হবে তোমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। জবাবে আমি কি বলেছিলাম তা কি মনে আছে ইন্দুনা? আমি বলেছিলাম আমার দিকে বর্ষা ওঠানোর আগেই ফলাটা তোমার দিকে ঘুরে যাবে। তখনই আমাকে আঘাত করেছিলে তুমি, বলে টেনে পা ছুটিয়ে নিল নই। তারপর মারিয়ে দিল লোকটার মুখ। রাজার বাকি ইন্দুনারা ধরে নিল সব শেষ, ওর মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে গেছে প্রায়। কিন্তু র্যাসেলের মনে ভিন্ন চিন্তা। ও ভাবছে নই যাই করুক, লোকটাকে বাঁচাবে ও। নই তখনও বলে চলেছে, সাহসী বীর পুরুষটি কোথায় এখন? একটা মেয়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে এখন বাঁচছে না তোমার? তবে আমি নিষ্ঠুর নই। এখানে যখন এসেছো দেখেছি তোমার কাছে ছুটে এসেছে তোমার স্ত্রীরা। আজ ছিল একটা মেয়ে, আমার বয়সী তোমার মেয়ে। কেবল ওই মেয়েটার জন্য আজ বেঁচে গেলে ইন্দুনা। মেয়েটাকে আমি ইতিম করতে চাই না, তাই তোমাকে ছেড়ে দিলাম। তবে তোমার জন্য একটা উপাধি ঘোষণা করছি আমি। আজ থেকে সবাই তোমাকে চিনবে
নারীর গায়ে হাত তোলা সৈনিক নামে। দু হাতে মুখ ঢেকে অধোবদনে দ্রুত ওখান থেকে সরে গেল সে। সম্ভবত ভাবল ইনকো সাজানা বা নই যে কোনো সময়ে মত পরিবর্তন করে আবার তার মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারে। তবে এই ঘটনার পর লোকটি আর সেখানে থাকেনি, কারণ নামটি ওর জন্য একটু বেশি অপমানজনক হয়ে গিয়েছিল। তাই পরিবার পরিজন নিয়ে জুলুল্যান্ড ত্যাগ করে সে। এভাবেই সমাপ্তি ঘটল সেই ইন্দোনা পর্বের। যা হোক, এবার মুখ খুলল ডিনগান। বলল, আপনার জাদু খুব শক্তিশালী ইনকো সাজানা। অন্ধকারের বুক চিরে দেখতে পায় আপনার চোখ। ঘরের দেয়ালের আড়ালে লুকিয়ে রাখা নইকেও খুঁজে বের করেছে, হাজির করেছে সবার সামনে। কিন্তু জেনে রাখুন, ও আপনার নয়, আমার জন্য নির্ধারিত। এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই ও আমার বউ হবে বলে নির্ধারণ করা হয়েছে। আর পালিয়ে যাওয়ার অপরাধে আমার হুকুমে ওর পরিবারের সবাইকে কতল করা হয়। ঠিক, কিন্তু মেয়েটাকে আপনি খুন করাতে পারেননি, কারণ ওকে রক্ষা করেছি আমি, বলল র্যাসেল। সেটাও শুনেছি আমি। আকাশ থেকে বজ্রপাত নামিয়ে এনেছেন আপনি। বাজের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার সৈনিক। তাই পরে এই মেয়ের অনুসরণকারীকে আর খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিক একইভাবে বাস ডেকে এনে আপনাকেও পুড়িয়ে ছাই করে ফেলতে পারি আমি, রাজা ডিনগান। এবার ডিনগানের চেহারায় ফুটে উঠল ভয়ের ছাপ। কিন্তু তারপরও অস্বস্তিকর ব্যাপারে কথা বলা বাদ দিতে চায় এমন একটা ভঙ্গি করল রাজা। মুখে বলল, তারপরও এই মেয়ে আমার, আমি ওকে রাখছি। র্যাসেল জিজ্ঞেস করল, নই যে আমার আশ্রয়ে আছে সেটা আপনি কিভাবে জেনেছেন? দ্বিধাগ্রস্ত চেহারা হলো রাজার। দেখে রাসেল নিজেই আবার বলল, ইবু বেশি বলেছে, তাই না? ইতিবাচকভাবে মাথা নাড়ল ডিনগান। তখন র্যাসেল আবার বলল, সেই আপনাকে বুদ্ধি দিয়েছে যে আমাকে আসতে বলবেন আপনি, তারপর আমি না এলে ওকে মেরে ফেলবেন, আর এলে ওকে বউ করার কথা তুলবেন। বাহ, আপনার যা ইচ্ছা করবেন, তাই না রাজা? কিছুই দেখছি আপনার অজানা নেই, মন্তব্য করল রাজা। এখনও কি যা ইচ্ছা করার চিন্তা আপনার মাথায় আছে? বলতে বলতে হাতে থাকা শিঙের লাঠিটা নাড়তে শুরু করেছে রাসেল। ব্যাপারটা রাজারও নজরে এসেছে, তাই তাড়াতাড়ি সে বলল, না না, আমাদের দেশের আইন অনুযায়ী আপনি না এলে ওকে মরতেই হতো, কিন্তু আপনি এসেছেন। ও ইনকো সাজানা, নোম কুবুলওয়ানার আত্মার ধারক। আপনার ছায়ায় আশ্রয় নিয়েছে ও, পরেছে আপনারই পোশাক, তাই ও আপনার। আপনি যেমন পবিত্র, আজ থেকে ওকেও আমরা তেমন পবিত্র বলে গণ্য করব। আর কথা বাড়াল না র্যাসেল। হাতের একটা ইশারা করলো, যার অর্থ দাঁড়ায় ব্যাপারটার এখানেই সমাপ্তি। তারপর হঠাৎ ও প্রশ্ন করল, কোনো একটা বিশেষ ব্যাপারে আমার পরামর্শ দরকার বলে জানিয়েছিলেন রাজা, বিষয়টা কি? রাজা জবাব দিল, সেটা তো এতক্ষণে আপনার জ্ঞানের আলোয় জেনেই গেছেন হয়তো, কিন্তু তবুও সেটা আপনার মুখ থেকে আমি শুনতে চাই, এবং এখনই, বলল র্যাসেল। ইন্দোনাদের সাথে মুহূর্তখানেক পরামর্শ করে তারপর সে বলা শুরু করল, ব্যাপার খুব গম্ভীর জোলা, আপনার দিক নির্দেশনা দরকার আমাদের। এটাই ছিল আমাদের ওঝাদের পরামর্শ। নাটালের সাদা লোকদের সাথে জুলুদের লড়াইয়ের কথা আপনি জানেন। সেই যুদ্ধে আমাদের আর সাদাদের উভয়েরই অনেক সৈন্য মারা পড়েছে। তবে অতীত ভুলে ইংলিশদের সাথে শান্তি স্থাপন করেছি আমরা, কিন্তু এখন কেপ থেকে নতুন উপদ্রব আমা বোপারা। ডাচ বোয়েরদের জুলু ভাষায় বলে আমা বোপা।
এসেছে। মসি সি মসিলি কাটজে নামে আমার এক বেঈমান সাবেক ক্যাপ্টেনের সাথেও তাদের লড়াই হয়ে গেছে। বহু লোক হারিয়েছে মসিলি কাটজে। সাদা মানুষের অস্ত্র ব্যবহার করে আমা বোপারা, সেটা থেকে বজ্রপাত ঘটায়। মসি লি কাটজের হাজারখানেক সৈন্য মেরে ফেলেছে ওরা। হুমকি দিয়েছে আমাদের দিকেও এগিয়ে আসবে বলেছে আমাদের দেশ গিলে খাবে ওরা। ও দেবীর আত্মা, বলুন এখন কি করব? ওরা অপ্রস্তুত থাকা অবস্থায় ওদের উপর আমার সৈন্যদের লেলিয়ে দেব, নাকি এখানেই অপেক্ষায় থাকব? তারপর ওরা আগে আক্রমণে গেলে তারপর নামাবো আমার সৈন্যদের? দয়া করে ভেবেচিন্তে উত্তর দেবেন ও জোলা। আপনার কথার উপর অনেক কিছুই নির্ভর করবে। আরেকটা কথা, আমার আগে যে এই দেশ শাসন করে গেছে, যার নাম নেওয়া যাবে না, সেই সিংহ তার শেষ সময়ে এই দেশ আর এর অধিবাসীদের নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে গেছে। সেই কথাও মাথায় রাখা দরকার। ভবিষ্যৎবাণীটি আমাকে শোনানো হোক। এক ইন্দুনার দিকে ইশারা করে তাকে সামনে আসতে বলল রাজা। ভবিষ্যৎবাণীর কথা তুমি জানো, জোলার কানে কথাগুলো পৌঁছে দাও। রাসেল খেয়াল করলো লোকটির গায়ে কম্বল জড়ানো এবং কম্বলের অংশ দিয়ে ঢাকা তার মাথা। এগিয়ে আসতে আসতে কম্বলটি আরও শক্ত করে পেঁচিয়ে নিল সে। রাসেল দেখল লোকটার একটা হাত সাদা, যেন আগুনে পুড়ে অমনটি হয়েছে। সামনে এসে পড়ে লোকটিকে ও বলল, বলো। লোকটি তখন বলল, আমার নাম ধরে ডেকে হুকুম করুন। হুকুম তামিল করব আমি। এই কণ্ঠ রাসেলের মনে আসে। নির্বিকারভাবে তাকিয়ে ও বলল, কোন নামে তোমাকে ডাকবো রাজার খুনি? মোপো নাকি উম্বোপো? দুটোই তো তোমার নাম। কম্বল মোড়ানো লোকটি বিস্মিতভাবে মাথা তুলল। রাজাও কেমন হতচকিত অবস্থায় পড়ে গেছে। রাসেল বলে চলেছে, আমাকে উপহাস করতে চাইছো কেন? কম্বলের আড়ালে গেলেই কি রামাহতে দেখা চেহারাটি আমি ভুলে যাব রাজার মুখ? মাথা থেকে কম্বলটা নামিয়ে ফেলল সে। বলল, দেখাই যাচ্ছে তা সম্ভব না। আমাদের জাতির আত্মাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখা সেই চেহারাটি ছিল অনেকটাই আপনার মতো। বলতে পারেন স্বপ্নে কি দেখেছিলাম আমি? রাসেল বুঝল লোকটি ওর সাথে আগে কথা বললেও এখনও ওকে বিশ্বাস করেনি। একই সাথে মোপেকে নিয়ে নইর বলা গল্পটার কথা মনে পড়ে গেল ওর। বলল, পারি, তবে একটা নয়, 3টা স্বপ্ন দেখেছ তুমি। এখন সম্ভবত তৃতীয়টির কথা জানতে চাইছ। ডুগুজা নামের প্রাণে থাকতে দেখেছ যেটি। তখন বজ্রবিদ্যুতের পোশাক গায়ে ঝড়ের সওয়ারিতে চেপে বজ্রদণ্ড হাতে তোমাকে পাশ কাটিয়ে গেছে ইনকো সাদানা। হ্যাঁ জুলা, এই স্বপ্নটার কথাই আমি বলছিলাম। কিন্তু কিন্তু আপনি আমাকে বলেছেন সাধারণ এক নারী আপনি। তাহলে এত কিছু কিভাবে জানলেন? হয়তো আমি একই সাথে নারী, আবার এক মহান আত্মা। হয়তো অতীতে সে আমার কানে কানে এই ঘটনার গান শুনিয়ে গেছে। তবে অতীতের অনেক কণ্ঠ অনেকভাবে কথা বলে সে। আর যেহেতু আমি এখন মানবীয় রূপে রক্তমাংসের শরীর ধারণ করে আছি, তাই সেসব কথার সব কিছু আমি শুনতে পাই না। তবে চেষ্টা করে দেখতে পারি যে তোমার মনের কথা কিছু শুনতে পাই কিনা। বলে কিছুক্ষণ একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল রাসেল। তারপর বলা শুরু করলো, মনে হয় কিছু কিছু দেখতে পাচ্ছি। বালেকা নামে তোমার এক বোন ছিল, তাই না? একসময় তাকে মহান কালো রাজার ঘরে ঢুকতে হয়। একটা পুত্র সন্তানও হয়েছিল তার। তাটিয়ানা কিলিফের উপর মারা গেছে সে। বলবো কিভাবে সে মারা গেছে?
কেঁপে উঠে মোপো বলল, না না জুলা, আর বলতে হবে না। ঠিক আছে, তাই হোক। তবে বলে রাখি, বালেকা মারা যাওয়ার আগে তার কাছে একটা ওয়াদা করেছিলে তুমি, আর ডুগুজানামের ক্রালে সেই ওয়াদা পূরণ করেছ তুমি আর যুবরাজ উমো লাঙ্গানা। আরও এক যুবরাজ ছিল তোমাদের সাথে, তার নামটা আমি ভুলে গেছি। রাজা ডিনগান দু হাতে তার মুখ ঢেকে বসে আছে। তার দিকে তাকিয়ে রাসেল বলল, আর আপনি রাজা ডিনগান, আপনি কথা রেখেছেন আশেগাই দিয়ে। দেখি আপনার ভেতরটা দেখতে দিন। এই তো পেয়েছি, ছোট একটা আশেগাই, লাল কাঠ দিয়ে বানানো ওটার হাতল। অনেক অনেক রক্ত পান করেছে এই আশেগাইটা। নাডাদা দিলি দ্রষ্টব্য। রাজার কণ্ঠ চিরে বের হয়ে এলো নিচু একটা আতঙ্কিত আর্তনাদ। একই রকম প্রতিক্রিয়া দেখালো ইন্দ্রানুদের কাউন্সিল। আর মোপে এমনভাবে কাঁপতে লাগলো যেন ঝড়ো হিমেল হাওয়া বইছে ওকে ঘিরে। ক্ষমা করুন, দয়া করে ক্ষমা করে দিন জুলা। আপনার ক্রালে যেদিন দেখেছি সেদিন আপনি নিজেও বলেছেন আপনি কেবলই একজন শ্বেতাঙ্গ রমণী। আমিও তাই ভেবেছি, সুন্দরী, সাহসী ও সাদাদের জ্ঞানে জ্ঞানী একজন নারী আপনি। কিন্তু এখন আমি জানি আপনি অবশ্যই আমাদের জাতির আত্মা, নইলে এসব গোপন কথা কিভাবে জানবেন? ছায়ায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে নই, তবে রাসেলের চেহারা একদম গম্ভীর, নীরব হয়ে আছে ও। মোপো বলল, কালো জনের সাবেক জুলু রাজা চাকা। বলা শেষ কথাগুলো বলার হুকুম করা হয়েছে আমাকে, কিন্তু সবই যেহেতু আপনার জানা, তাই ওসব বলে আর লাভ কি? তবুও বলি, ছুটন্ত একদল সাদা লোকের পদশব্দ শুনতে পেয়েছিল সে। বলে গেছে জুলুদের সন্তানদের পিষে ফেলবে এরা, দেশ ছাড়া করবে জুলুদের সন্তানকে। না, আমার মনে হয় একটা কথা বাদ দিয়ে গেছো তুমি। কথাটা ছিল, যেখানে আমাকে হত্যা করবে মোপো, তাই না? বলল রাসেল। ঘুমিয়ে উঠল রাজা, কারণ এই কথাগুলো তার কানেও গেছে। পরস্পরের দিকে তাকিয়ে রইল রাজা আর মোপে। মোপেকে কাছে ডাকল রাসেল। ও এলে পরে নিজের কুলকের একটা প্রান্ত দিয়ে ওর মাথা ঢেকে দিল রাসেল। মোপের কানে কানে কিছু কথা বলল। সাথে সাথেই আর্তনাদ করে সরে গেল মোপে, ছুটে পালালো ওর সামনে থেকে। প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল রাজা। রাসেল তখন বলল, ওর কিছু গোপন ব্যাপার আছে, তবে আমাকে বা ওকে প্রশ্ন করার দরকার নেই। একবার এক কুড়েতে বসে দুই প্রিন্সের সাথে কিছু একটা নিয়ে দর কষেছিল মোপে। তাদের একজন জীবিত আর একজন মৃত। আকাশের দিকে ইশারা করে বলে চলল রাসেল, এসো, এগিয়ে এসো, মৃতদের জগৎ থেকে উঠে এসো। সেনজাঙ্গা কোনার সন্তান, বলে যাও, মোপোর সাথে তুমি আর তোমার ভাই কি চুক্তি করেছিলে? এবার উঠে দাঁড়ালো রাজা দিনগান। তার কালো ত্বক ফ্যাকাশে হয়ে গেছে, বাঁশপাতার মতো থরথর করে কাঁপছে সে। মনে পড়ে গেছে ক্রালের ভেতর বসে উমলাঙ্গানা, তার আরেক ভাই আর মোপোর সাথে তাদের ষড়যন্ত্রের কথা। কম্বলের নিচে মাথা ডেকে বসে তাদের ভাই, তৎকালীন জুলু রাজা চাকাকে হত্যার পরিকল্পনা করছিল তারা। কাবি খেয়ে উঠে দাঁড়ালো ডিনগান। বলল, সব সব জানেন আপনি ইনকো সাজানা। অবশ্যই আপনি নোম কবুল ওয়ানা। ক্ষমা করুন, দয়া করে ক্ষমা ভিক্ষা দিন আমাদের। কোনো সন্দেহ নেই অতীত খুঁড়ে আমাদের সমস্ত অপরাধের বয়ানি আপনি বের করে আনতে পারবেন সেই অতীতকেও জীবিত প্রাণীর মতো আমাদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে। খানিকটা উপহাসের সুরেই রাসেল বলল, না না, আমি সাধারণ এক শ্বেতাঙ্গ নারী ছাড়া আর কিছু নই। আর 10টা মেয়ের মতোই আমি খাই
পান করি ঘুমাই। টেগুলা নদীর ওপারেই বাস করে আমার বাবা মা। রাজা, আপনি আর আপনার ক্যাপ্টেনরা সবাই মনে রাখবেন, এই মুহূর্তে সাদাদের জ্ঞানের আলো পাওয়া সেফ একজন শ্বেতাঙ্গ নারী আমি। তবে যদি মারা যাই, কোনো সন্দেহ নেই আত্মা হয়ে যাব আমি। আপনার ক্যাপ্টেন বা যার হুকুমেই বা যার হাতেই মারা যায়, খুব খারাপ রূপ নিয়ে ফিরে আসব আমি। যার হাতেই আমার রক্ত থাকবে, তার শেষ দেখে ছাড়ব আমি। কাঁপতে কাঁপতে রাজা ডিনগান বলল, জানি জুলা, আমরা জানি। দয়া করুন, আমাদের অজ্ঞতা নিয়ে আর উপহাস করবেন না। আমরা জানি আপনি নম কুবুল ওয়ানা। আগুন যেভাবে চকমকির আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, সেভাবে সাধারণ এক নারীর খোলসে নিজেকে আবৃত করে রেখেছেন আপনি। নিঃসন্দেহে চকমকির ফুলকির আড়ালে লুকিয়ে থাকা ধ্বংসাত্মক অগ্নিসম আপনার রূপ, যে সেই চকমকিতে পাথর ঠুকতে যাবে, দুর্ভাগ্যের পাহাড় নেমে আসবে তার উপর। এখন ও জ্ঞানী, আপনার জ্ঞানের আলোয় আমাদের পথ দেখান। বইয়েরদের উপর আমি আক্রমণ করব, নাকি ওদের এগিয়ে আসার অপেক্ষায় থাকব বলে দিন। ও জুলা। মাথা তুলে আকাশের দিকে চাইল রাসেল। ওকে মাথা তুলতে দেখে গুঞ্জন শুরু হলো ইন্দোনাদের কাউন্সিলে। নিচু স্বরে একজন বলল, স্বর্গের সন্তান ইনকো ছাদানা, তাই স্বর্গের সাথে পরামর্শ করছে সে। লোকটা এই কথা বলতে বলতেই আকাশের দক্ষিণ পশ্চিম কোণ থেকে ছুটে এলো একটা উল্কাপিণ্ড। রাজার ক্রাল উমগুন গুন্ধলবুর উপর এসে আকাশের বুকে মিশে গেল সেটা। ইন্দ্রানুদের আরেকজন তখন বলল, ইনকো সাজানার কাছে আসা স্বর্গের দূত এটা। তার চুলে ওই তারার প্রতিফলন দেখেছি আমি। প্রথমে কথা বলা ব্যক্তিটি তখন বলল, না, এটা আমা জুলুদের অভিভাবক ভূত এহেলোস। সে এলো আর মারা পড়ল। তৃতীয় আরেকজন বলল, না, এটা আমা বুনা বইয়ের। দক্ষিণ পশ্চিম থেকে আসছে ওরা আসবে আর আমাদের সৈন্যদের হাতে মারা পড়বে সবাই। এত কথা হচ্ছে, কিন্তু সেসবের দিকে ডিনগানের কোনো ভ্রুক্ষেপ নেই। র্যাসেলকে আবার সে প্রশ্ন করল, কি দেখতে পেলেন ইনকো সাজানা? বলুন। না, কি দেখেছি তা বলবো না, তবে আপনার আগের প্রশ্নের উত্তরে বলছি। যেই বর্ষা তুলবে, বর্ষার আঘাতেই প্রাণ হারাবে সে। কথাটা শুনে ক্যাপ্টেনদের মধ্য থেকে অসন্তুষ্ট গুঞ্জন উঠল, কারণ লড়াই আশা করছিল তারা। তারা বুঝল বইয়েরদের সাথে শান্তির পরামর্শ দিচ্ছে জুলা। তবে কেউ কেউ আবার ভাবল, র্যাসেলের কথার অর্থ হচ্ছে ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে বইয়ের রায় মারা পড়বে। রাজাও মাথা নামিয়ে নিয়েছে। তাদের অসন্তুষ্ট চেহারা দেখে র্যাসেল বুঝল লড়াই ঠেকানো সম্ভব না, যুদ্ধ হবেই। তাই আবার বলল, ওই তারাটা ছুঁড়েছে মানুষের প্রভু স্বয়ং কুলু নকুল। তাই বর্ষা যখন কারো দিকে তাক করা হবে, সেই বর্ষায় খুঁজে নেবে নিক্ষেপকারীর হৃৎপিণ্ড। যা বলার ছিল আমি বলেছি, এখন সিদ্ধান্ত আপনাদের। যা হবার তা হবেই। তারপর মাটির দিকে কান পাতল র্যাসেল, যেন মাটি থেকে আসা কোনো কিছু শুনতে পাচ্ছ। তার কয়েক মুহূর্ত পর সোজা হয়ে বলল, মহান সিংহ, সাবেক রাজার শেষ কথাগুলো কি ছিল? মনে হচ্ছে মাটি আর পাহাড়ের উপর ছুটন্ত লোকদের পদশব্দ শুনতে পাচ্ছি আমিও। পেছনে রক্তের নদী বয়ে আসছে তারা, কিন্তু তারা সাদা না কালো? যা হোক, যা বলার বলেছি। এই প্রথম এবং এই শেষ। সাদাদের সাথে কালোদের লড়াই যুদ্ধের মতো তুচ্ছ বিষয় নিয়ে
আমাকে আর বিরক্ত করবেন না বলে ধীরে ধীরে দীপ্ত পদক্ষেপে কাউন্সিলের সামনে থেকে চলে এলো রাসেল। আর মাথা নুয়ে ওর পেছন পেছন চলে এলো নই। 11 ঘরে ফিরে এলো দুজনে। দরজা বন্ধ করার পর নইকে জড়িয়ে ধরল রাসেল। প্রিয় বান্ধবীটির কপালে চুমো খেলো ও, কিন্তু রাসেলের কপালে চুমো দেওয়ার বদলে ওর হাতটা নিয়ে নিজের কপালে ঘষে নিল নই। আমাকে চুমো দিলে না কেন নই? কিভাবে দিই ইনকো সাজানা? আমি তো আপনার ভীত ছাড়া আর কিছু নই। তবুও মূল্যহীন এই ভীতের প্রাণী আপনি দুইবার বাঁচিয়েছেন, বলল নই। ইনকো সাজানা নামটা শুনতেও এখন বিরক্তি বোধ হয় নই। সত্যিই আমি তোমার মতোই সাধারণ একটা মেয়ে। ইনকো সাজানার চরিত্রে বাধ্য হয়ে অভিনয় করছি, কিন্তু ব্যাপারটাকে ঘৃণা করি আমি, বলল রাসেল।